বাস্তবায়ন দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। আমার কয়েকটা প্রশ্ন এবার আসেন, আমরা একটু বিস্তারিত আলোচনা করি। ইরান জানতো ওরা আক্রমণ করবে। ইরান তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম সহ যে সিস্টেমগুলো ব্যবহার করেছিল, একটিও সফলভাবে, এখন পর্যন্ত যে খবর পেয়েছি, জানি না পরবর্তী কি আপডেট আসবে, একটিও সফলভাবে ইরানকে রক্ষায় কাজ করতে পারেনি। প্রশ্ন উঠতে পারে, চীন এবং রাশিয়া তারা ইরানকে আসলে কি দিয়েছিল? আমরা দেখেছি যে রাশিয়ার S-400 ছিল ভারতের হাতেও, এবং যখন ভারত পাকিস্তানে আক্রমণ করে, অপারেশন সিঁদুর শুরু করে, তারপর পাকিস্তানও পাল্টা রিটালিয়েট করে অপারেশন বুনিয়ানুম মারসুস দিয়ে, এবং তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400 যেটা রাশিয়া থেকে পেয়েছিল সেটাকেও উড়িয়ে দিয়েছিল পাকিস্তান। তো ইরানের কাছে আমি জানি না রাশিয়ান কোন আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে। পাশাপাশি যে রাশিয়া বিশ্ব কি বলবো যে পরাশক্তির অন্যতম একটি দেশ, সেই দেশে তার গুরুত্বপূর্ণ 5টি এয়ারবেজকে উড়িয়ে দিয়েছিল ইউক্রেন। যদি রাশিয়ার আকাশ প্রতিরক্ষা সিস্টেম এতটা কার্যকরী হয়েই থাকে, রাশিয়া তো নিজের এয়ারবেজকে রক্ষা করতে পারেনি তার আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে, তাহলে রাশিয়া ইরানকে রক্ষা করবে কি করে? নাম্বার 1, ইরান যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হোক, এটা কি আসলে রাশিয়া, চীন বা আদার্স ইরানের মিত্ররা চায়? এখানে আমার একটা যথেষ্ট সন্দেহ আছে। পৃথিবীতে মুসলিম দেশগুলো কখনো পারমাণবিক শক্তিধর হোক, এটা ভিন্ন ধর্মের কেউ চায় না, যতই বন্ধু হয়ে থাকুক। মুসলমানদের সাথে তারাই বন্ধুত্ব করে যাদের স্বার্থে প্রয়োজন। রাশিয়া ইরানকে ব্যবহার করছে, কিন্তু ইরান রাশিয়াকে এই পর্যন্ত কতটুকু সহযোগিতা করছে এই প্রশ্ন আসতেই পারে। যদি রাশিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরানে থাকবেই, যদি রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রযুক্তি ইরানে থাকবেই, তাহলে দখলদাররা 1000 মাইল দূর থেকে এত নির্বিঘ্নে কি করে ইরানের এই সমস্ত টার্গেটগুলোকে ধ্বংস করে দিয়ে গেল? একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, ইরান তার প্রক্সি বাহিনীগুলোকে ব্যবহার করেছে এতদিন, এবং ইরান যে হুমকি ধুমকি দিয়েছে, সেই হুমকির ক্ষেত্রে আমরা কি দেখলাম? দেখেন, ইরান হুমকি দিয়েও কি কি ক্ষতি করেছে। প্রথম, ইরান তার অন্যতম মিত্র বা প্রক্সি বাহিনী হিজবুল্লাহকে একদম শেষ করে দিয়েছে। হাসান নাসরুল্লাহর মতো ব্যক্তিকে শেষ করেছে, শীর্ষের সব কমান্ডার প্রাণ হারিয়েছে। ইরান এই প্রক্সিকে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল এবং একে একে মোটামুটি টপ সারি সবাইকে শেষ করেছে, এবং ইসরায়েল তার গোয়েন্দা মিশন দিয়ে হিজবুল্লাহর প্রচুর সদস্যকে ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে একেবারে কি বলবো পঙ্গু করে দিয়েছে। আজ হিজবুল্লাহ পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা রাখে না। দেখছেন আপনারা, বিগত যুদ্ধবিরতির পর হিজবুল্লাহ একটি সফল অ্যাটাক করেনি, অর্থাৎ ইরান হিজবুল্লাহকেও শেষ করে দিয়েছে। এরপর ইরানের প্রক্সি হুতিদের উপর টানা আক্রমণ চলছে, হুতিরা পাল্টা জবাব দিচ্ছে। 2টো প্রশ্ন, হুতিরা বারবারই বেনগারিয়ান, হাইফাকে টার্গেট করছে। এই যে টার্গেট করে অ্যাটাক গুলো করছে, এই অ্যাটাকের ফলে দখলদারদের আসলে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে, এই বিষয়টি আমাদের জানতে চাওয়া খুব জরুরি। এখন ইসরায়েল কি অস্বীকার করছে, নাকি আদৌ ক্ষয়ক্ষতি হয়নি? হয়তো আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণগুলি ক্ষতি করতে পারেনি, আমি জানি না। কিন্তু আমি যে গণমাধ্যমে তথ্যগুলো আপনাদের দেই, আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে, কিন্তু এখন প্রশ্ন হলো, এই হিজবুল্লাহরও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দখলদাররা। তার মানে হুতিদেরকে মোটামুটি অর্ধেক পঙ্গু করে ফেলেছে ইরান। এবং যে আক্রমণটি হামাস করেছিল ইসরায়েলে পরিকল্পিত, সেই আক্রমণের ফলে প্রায় লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে গাজায়। অফিসিয়ালি অর্ধ লক্ষের বেশি বললেও প্রচুর লোক মারা গেছে। এবং গাজার সবচেয়ে শীর্ষ নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার সহ তারপর দায়েফ, যারা এই গাজার স্বপ্নদ্রষ্টা বা এই গাজাকে বাঁচিয়ে রেখেছিল, একে একে সবাই শহীদ হয়েছে। আজকে গাজা সত্য প্রতিবাদ করতে পারছে না, তাদের ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিয়েছে ইসরায়েল বা আইডিএফ। এই যে ইরান একে একে এতগুলো মিত্র বাহিনীকে বা তার সমর্থিত বাহিনীকে দেখেন শেষ করে দিয়েছে। প্রশ্ন হলো, ইরান এই শেষটা করে নিজেকে কি রক্ষা করতে পারছে? পারেনি।
কেন পারেনি? আজকে ইসরায়েল ইরানে ঢুকে আক্রমণ চালিয়ে চলে গেছে, এখন পর্যন্ত খবর আসেনি একটি F-30 বলি বা আদার্স কোন যুদ্ধ বিমান বলি, ড্রোন বলি ইরান ভূপাতিত করতে পেরেছে। তাহলে ইরান যে এত কথা বলেছিল সেই কথাগুলোর বাস্তবায়ন কোথায়? নাম্বার 3, এখন ইরানের সময় এসছে পাল্টা জবাব দেওয়ার। ইরান বলেছে যে আমাদের আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমাদের হাতে বুতম ধরা আছে, বাটন আছে, চাপ দেব, আমরা দখলদারদের উড়িয়ে দেব। আমাদের কাছে ডিমন অর্থাৎ দখলদারদের পারমাণবিক প্রকল্পের সকল তথ্য আছে, আমরা এবার পারমাণবিক প্রজেক্ট ধ্বংস করে দিব। তো ইসরায়েল তো ইরান এটা ধ্বংস করলোই, এবার ইরানের পালা। এবার দেখতে চাই ইরান আসলে কি করছে। এখন ইরান যদি একটা ককটেল মেরে বলে যে আমরা একটা বিশাল মিসাইল মেরে বসছি, এটা তো পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না। আমি কিন্তু ইরানের গণমাধ্যম চেক করে আপনাদের খবর খুব কম দিই, এটা খেয়াল করবেন। আমি আরব আউটলেট, মধ্যপ্রাচ্যের আউটলেট, তার্কি আউটলেট এগুলো দেখি, কিন্তু ইরানের খবর দেখলেও এদের পুরোপুরি খবর আমি খুব কম দিই। কেন দেই না? এরা অধিকাংশ ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমের স্টাইলে চলে। যেমন ভারত আর পাকিস্তান যুদ্ধের সময় ভারতের গণমাধ্যম যেভাবে খবর দিয়েছে, বাস্তবে তার একটিও ঘটেনি। ইসলামাবাদ দখল করে ফেলেছে, লাহোর দখল করে ফেলেছে, করাচি দখল করে ফেলেছে, পাকিস্তানের ভেতরে মানে ভারত তার মিসাইল দিয়ে সব গুড়িয়ে দুমড়ে মুচড়ে দিয়েছে। সেনা প্রধান গ্রেপ্তার, ISI প্রধান গ্রেপ্তার, নৌবাহিনী প্রধান গ্রেপ্তার, সব গ্রেপ্তার। এগুলো কে বলছে? ভারতের টপ সারির গণমাধ্যম। এগুলো ভারতের গণমাধ্যম চিল্লা চিল্লি করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়ি করে বলেছিল। পরবর্তী দেখা গেছে পাকিস্তানের কিচ্ছু হয়নি, উল্টো তাদের গুরুত্বপূর্ণ 6 থেকে 7টি যুদ্ধ বিমান ভূপাতিত, আকাশ প্রতিরক্ষা সিস্টেম ভূপাতিত, তাদের অস্ত্র কারখানা ধ্বংস, অস্ত্র মজুদগার ধ্বংস, তাদের গুজরাট, তারপর রাজস্থান সহ কাশ্মীরের কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল সহ 26টি স্থানকে লন্ডভন্ড করে দিয়েছে পাকিস্তান। উল্টো সত্যটা কোনটা পেলেন? আর অবশেষে কোনটা পেলেন? সেই সময় আমরা যখন লাইভ বলতাম, অনেক ভারতীয় বন্ধু, অনেক মালু বন্ধু বলতেন আমরা নাকি মিথ্যা বলি। শেষ পর্যন্ত বিজিবি স্বীকার করেছে তাদের যুদ্ধ বিমান গেছে, এটা গেছে, ওটা গেছে, স্বীকার করতে বাধ্য হয়েছে। তো আমরা যেটা বলেছি সেটা প্রমাণিত হয়েছে। আজকে আমি আবার বলছি, ইরানের সামনে এখন চ্যালেঞ্জ কি কি? ইরানের সামনে চ্যালেঞ্জ, যেহেতু ইরানের পারমাণবিক প্রকল্প টার্গেট করেছে দখলদার, ইরান তাদের পারমাণবিক প্রকল্প টার্গেট করবে। ইরান বলেছে তাদের পুরো পারমাণবিক প্রযুক্তির ডাটা পেয়ে গেছে। এই ডাটা যদি সত্যি ইরান পেয়ে থাকে তাহলে ইরান তার টার্গেট লক করেছে, টার্গেটে আক্রমণ করবে। যদি ইরান এটা করতে না পারে, ইসরায়েল কি বলবে? ইসরায়েল বলবে যে ইরান আমাদের থামানোর জন্য মিথ্যা কথা বলেছে, কিচ্ছু ইরান পায় নাই। তাই তো এখন দেখতে চাই ইরান আসলে কি করে, নাম্বার 1। নাম্বার 2 হলো ইরানের এত বড় ক্ষতি, যেটা ইরান 25 বছর ধরে স্বপ্ন দেখেছে। প্রতিবারই ইরান পারমাণবিক প্রযুক্তির একদম ফাইনাল রাউন্ডে পৌঁছে যাবার সঙ্গে সঙ্গে ইরানে এইভাবে একটি আক্রমণ হয়। মহসিন ফখরেজাদের মতো বিজ্ঞানীদেরকে শেষ করে, আবার পিছিয়ে যায়, আবার হত্যা করে। আবার প্রশ্ন হলো ইরান কেন তার এই মহা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনটাকে এইভাবে শেষ করে দিচ্ছে? যাদেরকে ইরান নিরাপত্তা দিতে পারবে না তাদেরকে কেন মাঠে নামায়? যার দেশের ভেতরে এত বিশ্বাসঘাতক, সেই দেশ কখনো এত বড় শক্তিশালী দেশের সাথে লড়াই করা উচিত না। তাদের শাড়ি চুরি পরে বসে থাকা উচিত। খুব আফসোসের সাথে কথাগুলো বলছি। দেখেন, যারা ইরানকে রক্ষার জন্য বা ইরানকে পারমাণবিক প্রযুক্তি দিয়ে সমৃদ্ধ করবে বা বিশ্বের বুকে ইরানকে একটা শক্ত অবস্থান তৈরি করে দেবে, এই চ্যালেঞ্জ নিয়েছে, ইরান তাদের নিরাপত্তা দিতে পারছে না। IRGC প্রধান একজন মামুলি ব্যক্তি, তার দেশের সর্বোচ্চ সামরিক কর্তা সেনা প্রধান, তাকে একটা দেশের সেনা প্রধানকে মেরে ফেলছে। ইরানের ব্যর্থতা নয় কি? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে মেরে ফেলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান, তাকে মেরে ফেলছে। তাহলে আয়াতুল্লাহ আলী খামেনিকে ওরা বাঁচিয়ে রেখেছে, দয়া করে কনফার্ম বলতে পারি। ওরা যদি মনে করে আয়াতুল্লাহ খামেনিকে মেরে ফেলবো, কালকে মেরে ফেলতে পারবে। 1-2 ব্যাপার। যে দেশের প্রেসিডেন্সিয়াল ভবনে, প্রেসিডেন্টের ভবনে ইসমাইল হানিয়াকে টার্গেট করে বোম মেরে একদম ওই রুমটাকে উড়িয়ে দিতে পারে। ওইটার মধ্যে ধরুন অনেক রুম, বিশাল ভবন, একটি রুমকে টার্গেট করে সেই রুমটার মধ্যে মেরে দিয়ে এসছে। আবার কিভাবে? ইরানের ভেতরে থাকা ইসরায়েলের গোয়েন্দারা, ইরানি লোক, ইরানি তারা সেই বিশ্বাসঘাতকতা হেল্প করছে। তারা কারা? তারা এই সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ জেনারেল পর্যায়ের লোক। তো যেই দেশের সামরিক বাহিনীর ভেতরে উচ্চ পর্যায়ে এত বিশ্বাসঘাতক, সেই দেশ সফল হবে কি করে? কারণ ইরানের পূর্বের ইতিহাসগুলো ছিল তারা মূলত
সুন্নি মুসলমানদের সাথে এই বিশ্বাসঘাতকতা করত। কিন্তু আজকের ইরান, আমরা সেই কি বলবো যে আমি কি বলে হাসান সাব্বা কিংবা আমির বোজানদের সেই ধর্ম থেকে তারা অনেক আপডেট বেরিয়ে এসছে। তাদের সেই পূর্বের ধর্ম তো তারা এখন নেই, যদিও তাদের সাথে সুন্নি শিয়াদের অনেক দ্বন্দ্ব আছে। কিন্তু এই ইরানকে এই মোকাবেলা করতে হবে। আমরা স্বপ্ন দেখি ইরানের জবাব দেবে। আমার এই কথাগুলো আজকে আপনারা ধরে নিতে পারেন যে আমি খুব আফসোসের সাথে বলছি, ভেতরের কথা না এগুলো, কিন্তু সাংবাদিকের হট চেয়ার থেকে এই কথাগুলো আমাকে বলতেই হবে। যাকে ভালোবাসি আর না বাসি, আমি ইরানকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু ভালোবাসার পরও ইরানের এই ব্যর্থতাগুলো আমি নিতে পারি না। তার প্রধান কারণ হলো ইরান যা বলে তা কেন করতে পারে না, বা যা পারবে না তা কেন ইরান বলে বলে বারবার পিঠের উপরে মারটা নেয়। ইরান কি পেরেছিল তাদের সর্বোচ্চ সামরিক অফিসার কাসেম সোলাইমানিকে রক্ষা করতে পারেনি। ইরান পারেনি কাসেম সোলাইমানির হাত ধরি যার এই উত্থান, পরবর্তী যিনি আইআরজিসি প্রধান হয়েছিলেন হোসেন সালামি, তাকে রক্ষা করতে পারেনি। ইরান তার পরমাণু শীর্ষ যে বিজ্ঞানীগুলো একজনকে রক্ষা করতে পারলো না। তবে এখন পর্যন্ত আমার কাছে যে খবর আসছে, এই পারমাণবিক প্রযুক্তিতে দখলদারদের আক্রমণের ফলে কি কি ক্ষয়ক্ষতি হচ্ছে এটা এখনো জানা যায়নি, এবং ইরানে এর রেডিয়েশন ছড়িয়ে পড়েছে কিনা এর কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পুরো পৃথিবী তাকিয়ে আছে ইরানের দিকে। ইরান তার জবাবটা আসলে কি দেবে, ইরানের এই জবাবটা কতটুকু সফল হবে। কারণ পুরো ইসরায়েল জুড়ে এখন সতর্ক অবস্থানে রয়েছে, এবং ইসরায়েলের জরুরি অবস্থা জারি করা হয়েছে। জনগণকে তার ঘরে থাকতে বলা হয়েছে, শেল্টার জন্য চলে যেতে বলা হয়েছে, যার যার মতো। এখন ইরান এতদিন ধরে যা বলছে যে আমরা একটা সুইচ টিপ দেবো, এটা করবো, ওইটা করবো, এবং ইরান যখন বলেছিল যে আমরা আক্রান্ত হলেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সব ঘাঁটি গুড়িয়ে দেব, এবার দেখতে চাই ইরান আসলে কোনটা করে। যদি এত বড় আক্রমণের পরেও ইরান মোক্ষম কোনো আঘাত না করে, অথবা ইরান ছোট একটা আঘাত করে তার গণমাধ্যম দিয়ে যদি বলে ফেলে উড়িয়ে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি, আর পুরো পৃথিবীর গণমাধ্যম যদি বলে এমন কিছু ঘটেনি, তাহলে ধরে নিব আগামী দিন এই ইরানের পেছনে কোনো মুসলিম রাষ্ট্রের এগিয়ে আসা উচিত হবে না। কারণ ইরান যা কি ছুঁয়েছে সেই ধ্বংস হয়েছে। যেমন আমি তো বললামই, হিজবুল্লাহ শেষ, হুতি শেষ, হামাস শেষ, একদম শেষ, পুরো গাজা শেষ। এখন অনেকেই বলবেন তুরস্ক বিশ্বাসঘাতক। তুরস্ক এইসব কাজে কখনো এগিয়ে আসে না, বোঝে নেই আমার কথাটা। তুরস্ক সেই কাজটি করবে যে কাজটি তারা সাফল্য আনতে পারবে। একটা রাষ্ট্রকে ধরেন একটা পিঁপড়াকে হাতির বিরুদ্ধে লাগাই দিয়া তুরস্ক সেই পিঁপড়াটাকে হাতির পায়ের তলে পিষ্ট করতে রাজি না। তুরস্ক হামাসকে শক্তিশালী করবে। তুরস্ক তখন পর্যন্ত হামাসকে বলবে যে লড়ো, যখন তুরস্ক বুঝবে ওদের লড়ার সক্ষমতা অর্জন করতে পেরেছে। হাতে গোনা কয়েক হাজার সদস্য একটা বাহিনী, যারা নিজেরা পানির পাইপ দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে কিছু মিসাইল কিছু বিস্ফোরক বানিয়েছে, তারা বিশ্ব শক্তির সাথে লড়াই করবে আমেরিকা ইসরায়েলের সাথে সম্ভব? ইরান সেই কাজটি করিয়েছে হামাসকে দিয়ে, করিয়ে পুরো হামাসটাকে শেষ করে ফেলেছে। গাজার একটি বাড়ি আর অক্ষত নেই। কত হাজার মানুষ মাটির সুরকির নিচে, রাবিশের নিচে, মাটির ভবনের তলে, তার হিসেব নেই। শুধু প্রমাণিত 54-55 হাজার নিহতের খবর পাওয়া গেছে, কিন্তু এই ভবনগুলোর নিচে আরো অজস্র মানুষ পড়ে আছে। তো এই কাজগুলো তুরস্ক করে না। তুরস্ক সিরিয়ার পাশে দাঁড়িয়েছে, সিরিয়াকে বিজয় দিয়েছে। তুরস্ক আজারবাইজানের পাশে দাঁড়িয়েছে, আজারবাইজানকে বিজয় দিয়েছে। তুরস্ক লিবিয়ার পাশে দাঁড়িয়েছে, লিবিয়াকে বিজয় দিয়েছে। তুরস্ক তখনই দাঁড়াবে যখন তাদেরকে তৈরি করতে পারবে, এবং তুরস্ক তার পাশের শক্তি নিয়ে দাঁড়াতে পারবে। ইরান এবং তুরস্কের পার্থক্য হলো এটাই। তুরস্ক গাজার পাশে দাঁড়াবে, কিন্তু তার আগে তুরস্ককে বুঝতে হবে গাজার প্রতিবেশী একটি রাষ্ট্র আমাকে সাপোর্ট দিতে হবে। যেমন মিশর আছে, জর্দান আছে। এই দেশগুলো কখনো তুরস্ককে সাপোর্ট না দিলে তুরস্ক পারবে না আরেক দেশ থেকে উড়ে এসে। কারণ কি, তুরস্ক যখন উড়ে আসবে, মিশরে বসে আছে আমেরিকান বা ইসরায়েলি বা জর্দানে বসে আছে, তারা ঠাস করে উড়িয়ে দেবে। এই যে এখন ইরান যে আক্রমণ করবে, ইরানকে জর্দান বা অন্য কোনো রাষ্ট্রের আকাশ ব্যবহার করতে হবে। তো ইরান এর আগেও তো ইসরায়েল আক্রমণ করেছে। জর্দান সেই আক্রমণগুলো তার দেশের ভেতর থেকে আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে উড়িয়ে দিয়েছে। তো ইরানের তো একটা মিত্র নেই। মধ্যপ্রাচ্যে ইরানের কোনো মিত্র আছে বলেন? মিত্র নেই। এই যে মিত্র নেই কেন ইরানের? ইরানের লড়াইগুলো শিয়া সুন্নির মধ্যে আটকে থাকে কেন? ইরান কোনো মুসলিম বিশ্বের জন্য আগাচ্ছে না। ইরান এক হামাস ছাড়া বা গাজা ছাড়া পৃথিবীর একটি মুসলিম দেশের জন্য ইরান এগিয়ে আসছে একটি দেশের নাম বলে। তারা ইয়েমেনে হুতি ভার্সেস মানে শিয়া ভার্সেস সুন্নি, লেবাননে সুন্নি ভার্সেস শিয়া, ইরাকে সুন্নি ভার্সেস সিয়া। এই শিয়া সুন্নি এই ভার্সেস দিয়ে কি ইরান বিজয় লাভ করতে পারবে? ইরানের মধ্যপ্রাচ্যের শক্তিশালী বন্ধু লাগবে। রাশিয়া নিজেই কুপোকাত
রাশিয়া ইউক্রেনের সাথে, আবার রাশিয়া চীন, এরা কখনো মুসলমানদের প্রকৃত বন্ধু হবে? এটা বিশ্ব শাসন ব্যবস্থা, ওরা কখনো মুসলমানদের পক্ষে যারা এটা করে সেটা ভিন্ন জিনিস, কিন্তু রাশিয়া যদি চায় ইরানকে পারমাণবিক শক্তিধর বানিয়ে দেবে, পারে না? পারে কিনা ধরেন, সব বাদ দেন, রাশিয়া তো এটুকু পারে, 50টা নিউক্লিয়ার নিজে বানায় ইরানের গোপনে পৌঁছে দিতে, আর ইরান বলবো আমরা বানিয়েছি। অসম্ভব তো না। এই মুহূর্তে পাকিস্তান আর ইরানের সম্পর্কটা ভালো, কিন্তু গভীর ভালো না। তবে পাকিস্তান ইরানকে সহযোগিতা করবে। আমি পাকিস্তানের কিছু তথ্য পেলাম, গোপনে হলেও পাকিস্তান চাইছে ইরানকে একটা ভালো রকম সাপোর্ট দিতে, কারণ পাকিস্তানও চায় দখলদার দেশটিতে একটা বড় অ্যাটাক হোক, কিন্তু পাকিস্তান এটা প্রকাশ্যে এভাবে করবে না, কারণ আমেরিকা খেয়ে ফেলবে পাকিস্তানকে। আমেরিকার জুজুর ভয় তো থাকবেই, কারণ ডোনাল্ড ট্রাম্প যতই বলুন যে তিনি এই আক্রমণ করেননি, কিন্তু তিনি এটার মধ্যে খুব প্রকৃতভাবেই আছেন। তো পাকিস্তানের সহযোগিতা চেয়েছে ইরান, এবং পাকিস্তান তার সর্বোচ্চ সহযোগিতা করবে, হয়তো অফিসিয়ালি করবে না, আমরা এটা বিশ্বাস করি। এখন আমাদের দেখার অপেক্ষা আছে যে ইরান আসলে শেষ পর্যন্ত কি করে। দর্শক, আমরা আপনাদেরকে প্রতি মুহূর্তে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব, প্রতি মুহূর্তেই। আমরা এখন ইরানের দিকে তাকিয়ে আছি, ইরান কি করে দেখার জন্য, এবং ইরানের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে আমরা নেক্সট লাইভে আরো জানাবার চেষ্টা করব। অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউবের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করে হোক এবং ফলো করে থাকুন আমাদের সাথে। আমরা আপনাদের বিস্তারিত আপডেট পরবর্তী লাইভে আরো দিয়ে, মানে আরো লাইভ তথ্যে যা রয়েছে জমা সেগুলো জানিয়ে দিব। এবং পরবর্তী ইসরায়েল কি করলো, ইসরায়েল আরো নতুন করে যে খবর পেলাম যে ইসরায়েল তার মোসাদ বাহিনী দিয়ে ইরানের ভিতরে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে বিভিন্ন জায়গায়, যেগুলো যুদ্ধ বিমান দিয়ে পারেনি সেগুলো মোসাদ দিয়ে এখন করছে। সেই তালিকাগুলো, আপডেটগুলো ক্রমান্বয়ে আসতে শুরু করছে, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।